দেখো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 10 এর যে ভলিউম 2 কোশ্চেন ব্যাংক বেরিয়েছে সেখানে মডেল সেট 1 নিয়ে চলে এসেছি। দেখো, তোমরা কোশ্চেন ব্যাংকটা খুলে বসো, দিলে প্রত্যেকটা পরপর আমরা শর্ট কোশ্চেন এবং সমস্ত ক্যালকুলেশন যেগুলো ধরো করা সম্ভব বা তোমরা পারবে না, যেগুলো হেল্প করে দেওয়া জরুরি, সেগুলো আমরা আলোচনা করে দেবো। আমি এখানে কোশ্চেন দেখাচ্ছি না, জাস্ট কোশ্চেনটা বলবো এবং তার অ্যান্সারটা করে দেবো, ঠিক আছে? তো তোমরা কোশ্চেন ব্যাংকটা খুলে দেখতে পারো, না হলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো দেখো, ফার্স্ট যে শর্ট কোশ্চেন বলেছে, বার্ষিক 4% হারে 4% সরল সুদের হারে এক্স বছরের সবৃদ্ধিমূল ওয়াই টাকা দেওয়া আছে। তাহলে একে দেখে যেটা দেওয়া আছে, বার্ষিক 4% সরল সুদের মানে হারের বারে মানে আমরা কি লিখতে পারি, আর ইকুয়াল টু 4% লিখবো। আর ইকুয়াল টু 4% সুদে এক্স বছরে মানে টি ইকুয়াল টু কত দেওয়া আছে, টি ইকুয়াল টু দেওয়া আছে আমাদের এক্স বছর, ঠিক আছে? সবৃদ্ধিমূল ওয়াই টাকা, সবৃদ্ধিমূল ওয়াই টাকা মানে কি? মানে হচ্ছে আমাদের যে আসল থাকবে পি প্লাস আই থাকবে, সেইটার সমান আমাদের কি হবে, ওয়াই। এটা হচ্ছে সবৃদ্ধিমূল। এবার আসল সমান আমরা কি জানি, আসল তো ধরো আমাকে এখানে বলেছে আসলটা কত হবে বের করতে, আসল হচ্ছে আমাদের পি। আর আই সমান আমরা কি জানি, পি, পি মানে হচ্ছে এক্স, আর মানে হচ্ছে 4, বাই কত, 100, ইকুয়াল টু কত হয়ে গেল, ওয়াই। তো এখান থেকে দেখো, যদি আমরা এখানে 4 দিয়ে যদি এটাকে ধরো আমরা নাও করি, তাহলে পি যদি কমন নিয়ে নিই, পি কমন নিলে আমাদের কত হয়ে যাবে না, পি কমন নিলে দেখো এখানে 4x প্লাস 100 বাই কত হয়ে যাবে, 100, ইকুয়াল টু কত, ওয়াই, তাই না? তাহলে এইখান থেকে আমরা কি পাবো, দেখো এখান থেকে আমরা পি ইকুয়াল টু কি পেয়ে যাবো, পি ইকুয়াল টু হচ্ছে 100y বাই 4x প্লাস 100, 100y বাই 4x প্লাস 100, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার, ঠিক আছে? তারপরে কোশ্চেনটা দেখে নাও পটাপট। তারপরে কোশ্চেনটা কি বলেছে, তারপরে বলেছে কে এক্স স্কোয়ার, ঠিক আছে? কে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়াল টু 0, এই সমীকরণের বীজগুলি বাস্তব এবং সমান। আচ্ছা, বীজগুলি বাস্তব এবং সমান হলে কি হয়, তাদের নিরূপক, তাদের নিরূপক মানে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কত হয়ে যাবে, 0। তাহলে এইখান থেকে বি স্কোয়ার মানে কত আছে, বি স্কোয়ার মানে কত আছে, -3। তো এখানে দেখো -3 এর আমরা হোল স্কোয়ার করবো, -4, -4 এ ইকুয়াল টু কত আছে, কে, আর সি ইকুয়াল টু কত আছে, কে, ইকুয়াল টু কত, 0। তাহলে উভয় পাশে বর্গ করে দিই, বর্গ করে দিই কত হবে, 9 মাইনাস 4 কে স্কোয়ার ইকুয়াল টু আমাদের হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 4 কে স্কোয়ার ইকুয়াল টু 9। তাহলে কে ইকুয়াল টু 9/4 এর রুট অফ 9/4 হবে, মানে কত হয়ে যাবে, +-3/2, +-3/2। তারপরে দেখে নাও শর্ট কোশ্চেনটা কি বলেছে, বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 13 সেমি এবং বৃত্তের একটি জ্যার দৈর্ঘ্য 10 সেমি। তাহলে এইটা আমাদের একটা বৃত্ত আছে, কোশ্চেন ব্যাংকটা খুলে বসবে, দিলে অঙ্কগুলো বুঝতে পেরে যাবে। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা ধরো আমরা একটা জ্যা ধরলাম, এবি, এবি হচ্ছে জ্যা, কারণ হচ্ছে প্রশ্ন তুলে তুলে করলে অনেক বড় ভিডিও হবে। তাই এখান থেকে বলেছে কি ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি, মানে এখান থেকে এটা ধরো আমাদের হচ্ছে 13 সেমি, 13 সেমি, আর এবি জ্যা দৈর্ঘ্য কত দেওয়া আছে, 10 সেমি। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে এবি জ্যার উপর একটা লম্ব টানলাম সি, লম্ব টানলাম সি, মানে সিটা আমাদের কি হয়ে গেল, মধ্যবিন্দু হয়ে গেল। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব মানে আমাদের এই ওসিটাই বের করতে হবে, ওসি বের করতে হবে, যে লম্বটা নিয়ে সেটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যে এসি কত হবে, এসি হচ্ছে হাফ অফ এবি, মানে হচ্ছে কত, 5 সেমি। তাহলে অতিভুজ স্কোয়ার যদি সূত্র লাগাই, ও সি স্কোয়ার সমান কি হবে না, 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি লাগাই, 13 আর 5 যোগ করলে কত হচ্ছে 18, ইন্টু 13 আর 5 বিয়োগ করলে কত হচ্ছে 8, 8, 8, 9, 10, 11, 12, 13, 8। তাহলে এখান থেকে ও সি সমান কি হতে পেয়ে যাবে, 9 দুগুণে 18 হচ্ছে মানে 3, আর 8 দুগুণে 16 মানে 4, 4 3 কত হয়ে গেল, 12 সেমি। তাহলে অ্যান্সার হবে কত, 12 সেমি। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট তোমাদের যেটা বলা আছে, 1 রেডিয়ান পরিমিত কোণটি হবে একটি সূক্ষ্মকোণ, 1 রেডিয়ান পরিমিত কোণ কত হয়, সূক্ষ্মকোণ হবে। এটার অপশন হবে অপশন নাম্বার এ, টা অ্যান্সার হবে অপশন নাম্বার এ, ঠিক আছে? এবারে দেখো, তারপরে বলা আছে এক্স ধার বিশিষ্ট, এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নিলে গোলকের ব্যাস কত হবে। তো দেখো, একটা ঘনক দেওয়া আছে, ঘনকে আমি যাই করি, ঘনকের বাহু দৈর্ঘ্যটাই ওই গোলকের ব্যাস হবে, ঠিক না? তো ঘনকের বাহু দৈর্ঘ্য দেওয়া আছে এক্স, তাহলে গোলকের ব্যাসও কত হবে, এক্স হয়ে যাবে, গোলকের ব্যাস কত হবে, এক্স। তারপরে কোশ্চেনটা দেখো, বলা আছে যে 7x-3, 10x+3 এবং x-5 সংখ্যাগুলি যৌগিক গড় 15 হলে মধ্যমা কত হবে। আমরা ধরো এটা সাজানোই আছে, তো যৌগিক গড় 15 দেওয়া আছে, যৌগিক গড় 15 মানে আমাদের সবগুলোকে যোগ করে দিতে হবে, যেমন 7 প্লাস কি করবো, x-3 প্লাস 10 প্লাস x+3 প্লাস x-5 বাই আমরা কি করবো, কটি আছে এটা, 5টি। তাহলে এটা ইকুয়াল টু কত হচ্ছে, যোগ করলে 3x প্লাস 12 বাই হচ্ছে কত আমাদের 5, এইটা সমান আমাদের দেওয়া আছে হচ্ছে 15। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, 3x ইকুয়াল টু কত হবে, 15×5 = 75 মাইনাস 12, মানে এটা কত হচ্ছে, 75 মাইনাস 12 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 63। তাহলে 3 দুগুণে 6, 3 একে 3, 21।
তাহলে এক্স ইকুয়াল টু 21 হচ্ছে, এক্স ইকুয়াল যদি 21 হয়, এবার মানগুলো আবার বসাতে হবে। প্রথমে হচ্ছে 7, 21 মাইনাস 3 কত হবে 18, তারপরে হচ্ছে কত 10, তারপরে হচ্ছে কত 21 প্লাস 3 মানে হচ্ছে 24, তারপরে হচ্ছে কত 16। এবারে দেখো এগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। ঊর্ধ্বক্রমে সাজালে কত হবে না, ঊর্ধ্বক্রমে সাজালে হবে 7, তারপরে হচ্ছে 10, তারপরে হচ্ছে 16, তারপরে হচ্ছে 18, তারপরে হচ্ছে 24। ঠিক আছে, 7, 10, 16, 18, 24। এবার এখানে মাঝের সংখ্যা হচ্ছে 16, তাহলে মধ্যমা কত হয়ে যাবে, মধ্যমা হচ্ছে 16। এখানে মাঝের সংখ্যা নয়, তুমি সূত্র দিয়েও করতে পারো, যেমন n ইকুয়াল টু অড আছে, অড থাকলে আমাদের মধ্যমা কত হয় না n প্লাস 1/2 তম পদ। তাহলে 5 প্লাস 1, 5 প্লাস 1/2 মানে হচ্ছে 6/2 মানে 3 তম পদ, 3 নম্বর তম পদ, তো 3 নম্বরে 16 আছে। ঠিক আছে, এবারে সত্য মিথ্যাগুলো ফটাফট দেখো। প্রথম যেটা বলা আছে আসল ও মূলধন, ঠিক আছে, আসল ও মূলধন এবং কোনো নির্দিষ্ট সময় চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে আমরা কি বলবো, সমূল চক্রবৃদ্ধি, যেটা ড্যাশ প্রণ আছে, সমূল চক্রবৃদ্ধি বলা হবে। কি বলা হবে, সমূল চক্রবৃদ্ধি। তারপরে দেওয়া আছে তোমাদের যেটা, সেটা হচ্ছে যে a বাই বি, a/2 ইকুয়াল টু b/4 ইকুয়াল টু c/7 হলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত, এগুলো সবগুলোকে ধরে নিতে হবে। যেমন ধরো তুমি ধরলে a/2 ইকুয়াল টু b/4 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি c/7 ইকুয়াল টু আমরা ধরে নিব k। তাহলে a ইকুয়াল টু তুমি কি করবে 2k, b ইকুয়াল টু কি হবে, b ইকুয়াল টু হচ্ছে 4k, আর c ইকুয়াল টু হচ্ছে 7k। তাহলে এখানে আমাকে বের করতে বলছি a প্লাস বি প্লাস সি বাই কত c। তাহলে এগুলো সবগুলোকে যোগ করলে 4, 5, 6, 4, 12, 13k, 13k বাই কত 7k, কে কে ক্যান্সেল হবে, তাহলে কত হবে 13/7। ঠিক আছে, তাহলে এটা 13/7 হলো। তারপরে দেওয়া আছে দেখো অর্ধবৃত্তের পরিধি তার কেন্দ্রে ড্যাশ কোণ উৎপন্ন করে, দুই সমকোণ কোণ উৎপন্ন করে। তারপরে দেওয়া আছে দেখো ট্যান অফ কি দেওয়া আছে, ট্যান অফ থিটা মাইনাস 15 ডিগ্রি ইকুয়াল টু দেওয়া আছে 1/√3। 1/√3 মানে ট্যান কত ডিগ্রির মান হয় না, ট্যান অফ 30 ডিগ্রির মান। তো উভয় পাশে আমরা ধরবো থিটা মাইনাস 15 ডিগ্রি ইকুয়াল টু কত হবে 30 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু কত হয়ে গেল 45 ডিগ্রি। এবার আমাকে বের করতে বলেছি সেক থিটা, সেক থিটা ইকুয়াল টু কত হবে সেক অফ 45 ডিগ্রি। তো সেক অফ 45 ডিগ্রি মানে কত √2। ঠিক আছে, তারপরে তোমাদের কি বলেছে দেখো, তারপরে বলেছে লম্ববৃত্তাকার শঙ্কুর অর্ধ শীর্ষকোণ 45 ডিগ্রি, তার উচ্চতা ও তির্যক উচ্চতার অনুপাত কত। ধরো উচ্চতা ইকুয়াল টু আমরা h ধরলাম, তির্যক উচ্চতা l ধরলাম। তাহলে h/l ইকুয়াল টু আমাকে কত দেওয়া আছে, অর্ধ শীর্ষকোণ 45 ডিগ্রি মানে ট্যান অফ 45 ডিগ্রি, নাকি ট্যান অফ 45 ডিগ্রি তো হবে না, এটা সাইন অফ 45 ডিগ্রি নিতে হবে। সাইন অফ 45 ডিগ্রি হলে কি হবে, লম্ব বাই অতিভুজ শঙ্কুর ক্ষেত্রে থাকে। এই ধরো এরকম যে ছবিটা হবে, শঙ্কুটা আমি আঁকছি না, এটা আমাদের ধরো দেওয়া আছে উচ্চতা h দেওয়া আছে, ঠিক আছে, আর তির্যক উচ্চতা l দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই কোণটার সাপেক্ষে আমরা নিচ্ছি মানে লম্ব বাই অতিভুজ মানে সাইন অফ 45 ডিগ্রি। তাহলে সাইন অফ 45 ডিগ্রি, সাইন অফ 45 ডিগ্রির মান কত হচ্ছে 1/√2। এটাই তার অনুপাত হয়ে গেল, মানে অনুপাত অ্যাকচুয়ালি কত হয়ে যাবে 1 অনুপাত কি √2। তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে যদি y ইকুয়াল টু 3x মাইনাস 5, y ইকুয়াল টু আমার দেওয়া আছে 3x মাইনাস 5 এবং সংখ্যাগুরু x এর সংখ্যাগুরু মান দেওয়া আছে 15, তাহলে y এর সংখ্যাগুরু মান কত, দেখো x এর সংখ্যাগুরু মান 15 মানে x এর মান 15 সবচেয়ে বেশি বার আছে, মানে x ইকুয়াল টু 15 সবচেয়ে বেশি বার ঘটে, তাই y এর সংখ্যাগুরু মান হবে x ইকুয়াল টু 15 বসালে যত, তাহলে x ইকুয়াল টু যদি 15 বসে যায়, 15 দিনে 45 মাইনাস 5 মানে অ্যাকচুয়ালি কত হয়ে যাচ্ছে 40। খুব সুন্দর অঙ্ক দেওয়া ছিল এটা। এবার দেখো সত্য মিথ্যাতে কি বলেছে, বলেছে যদি কোনো ব্যবসায় রাম ও রহিমের মূলধনের অনুপাত হয় 5:6, মূলধনের অনুপাত কত দেওয়া আছে 5:6 দেওয়া আছে। ঠিক আছে, তো মূলধনের অনুপাত যদি 5:6 দেওয়া যায়, ওই ব্যবসায় 2200 টাকা লাভ হয়, তাহলে 2200 টাকা আমাদের লাভ হয়েছে। বলছে রহিমের লাভ্যাংশ কি 1200 টাকা হবে, তো আমরা বের করে নিই যে 2200 কিন্তু রহিমের কত ছিল 6/6 মানে হচ্ছে 11, 11 দুগুণে 22, 200, তাহলে 6 দুগুণে কত হচ্ছে 1200। তো ঠিক আছে, এটা হয়ে যাবে সত্য। ঠিক আছে, তারপরে কি দেওয়া আছে দেখো, তারপরে দেওয়া আছে x সমানুপাতিক y, x সমানুপাতিক যদি y হয়, x সমানুপাতিক y, আর দেওয়া আছে x সমানুপাতিক z। তাহলে তোমাকে বলেছি y প্লাস z সমানুপাতিক 1/x হবে কিনা। তো এখান থেকে আমরা ধরো x ইকুয়াল টু আমরা ধরে নেব k1y, আর এখান থেকে x ইকুয়াল টু আমরা ধরে নেব কি k2z। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা y ইকুয়াল টু কি পাবো, y ইকুয়াল টু পাবো x/k1, আর এখান থেকে আমরা z ইকুয়াল টু কি পাবো না x/k2, x/k2। তাহলে এখান থেকে y প্লাস জেড আমরা যদি যোগ করি, y প্লাস জেড যোগ করলে x কমন নিলে কত হয়ে যাবে 1/k1 প্লাস 1/k2। তো এটা তো কনস্ট্যান্টই। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি পাচ্ছি y প্লাস জেড সমানুপাতিক x পাচ্ছি, কিন্তু আমাকে বলা ছিল y প্লাস জেড সমানুপাতিক 1/x হবে, তাহলে এটা কি হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে। তারপরে বলা আছে কি দেখো আয়তক্ষেত্রের বর্গের
আয়তক্ষেত্রের বাহুগুলির বর্গের সমষ্টি কর্ণ দুটির বর্গের সমষ্টি সমান। এটা একদম সত্য, সূত্রে দেওয়া আছে। একটা আয়তক্ষেত্র যদি থাকে, তার এখান থেকে ধরো এটা যদি কর্ণ হয়, এটা যদি দৈর্ঘ্য এ হয়, এটা যদি বি হয়, তাহলে তাদের কর্ণ দৈর্ঘ্য কি হয়? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? তো তারপরে কি দেওয়া আছে দেখো, সাইন স্কোয়ার 21 ডিগ্রি প্লাস কস স্কোয়ার, সাইন স্কোয়ার 21 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 69 ডিগ্রি ইকুয়াল টু 1 কিনা, এটা তোমরা ক্যালকুলেশন করতে হবে। তো আমাদের দেখো সাইন স্কোয়ার 21 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 69 ডিগ্রি, এটা সমান আমরা কি করতে পারবো? এটা আমরা ধরো লিখতে পারবো সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 69 ডিগ্রি মানে 69 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 69 ডিগ্রি। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো? কস স্কোয়ার 69 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 69 ডিগ্রি। তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে? 1। তাহলে এটা ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো, বলেছে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের দ্বিগুণ হয়। এটা একদমই সত্য আছে, এটা এমনি করবো করার দেখানোর দরকার নেই। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের কি হয়? দ্বিগুণ হয়। তারপরে বলা আছে ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা লেখচিত্র কোনো কোনো তথ্যের মধ্যমা নির্ণয় করা যায়। সত্য, ক্রমযৌগিক পরিসংখ্যা লেখচিত্র থেকে পাওয়া তথ্য থেকেই আমরা মধ্যমা নির্ণয় করে থাকি। সেই মধ্যমা গণনার পদ্ধতি জোড় বা বিজোড় পদের সংখ্যা আলাদা হয়। আচ্ছা, এবারে আমরা দেখো চারের দিকে যে 2 নম্বরের কোশ্চেন গুলো আছে সেইগুলোতে চলে যাই। 2 নম্বরের কোশ্চেনে বলা আছে, দেখো প্রথমে যেটা কোশ্চেনটা, এটাতে কি বলা আছে? বলা আছে এক ব্যক্তির বেতন প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেয়ে তৃতীয় বছরের শেষে তার বেতন হলো এত। তাহলে আমরা সেই সমহার বৃদ্ধি অনুপাত করবো এক্স। প্রথম তার ব্যক্তির মূল বেতন এক্স টাকা ছিল, তাহলে এক্স প্লাস কত হারে বাড়িয়েছি? 10/100। তাহলে 10/100 কত বছরে হয়েছে? 3 বছরে। 3 বছরে হয়েছে সমান কত হবে? 2662 তো এখান থেকে আমাদের এক্স এর মান কত হয়ে যাবে? না, এক্স এর মান হবে এখান থেকে একটা একটা শূন্য, একটা শূন্য ক্যান্সেল করলে 26620 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10 বাই 11 ইন্টু 11 ইন্টু 11। তাহলে এইখান থেকে তোমরা ক্যালকুলেশন করবে কত আসবে? 20,000 টাকা। 20,000 টাকা আসবে। এখান থেকে 11 দিয়ে কাটবে, 11 × 2 = 22, তারপরে হচ্ছে 46, 11 × 4 = 44, 11 × 2 = 22, শূন্য। আবার 11 দিয়ে কাটবে, 11 × 2 = 22, 11 × 2 = 22, শূন্য। আবার 11 দিয়ে কাটবে, 11 × 2 = 22, ঠিক আছে, শূন্য। তাহলে 20,000 টাকা হয়ে গেল। 2 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, সরল সুদের হার কত হলে মানে আমাকে আর ইকুয়াল টু বের করতে হবে। ঠিক আছে, সরল সুদের হার কত হলে কোনো টাকায় 10 বছর, কোনো টাকা মানে ধরো আমার হচ্ছে এক্স টাকায় 10 বছর পরে সুদ আসলে 2/5 হবে। তাহলে সুদ আসলে 2/5 হবে। তাহলে 10 বছরে তোমার সরল সুদ কত হয়? এক্স ইন্টু আর ইন্টু 10/100। এটা হচ্ছে আমার 10 বছরের সরল সুদ। তাহলে সুদ যুক্ত আসল কত হবে? সুদ যুক্ত আসল এর সাথে আমরা এক্স কে যোগ করবো। তাহলে এক্স কে যোগ করলে বলেছি এ 2/5 ইন্টু 2/5, এ 2/5 সমান কত হবে? সেই সুদের সাথে সমান হবে। সুদ কত ছিল? এক্স আর ইন্টু 10/100। ঠিক আছে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এখান থেকে এটা যদি গুণ হয়, দেখো এটা কত হবে? 2x/5 প্লাস এখানে শূন্য শূন্য কাটবে, শূন্য শূন্য কাটলে 2/5 ইন্টু এক্স আর বাই 10, এপাশে শূন্য শূন্য কাটো, তাহলে কত হবে? এক্স আর বাই 10। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, 2x/5 ইকুয়াল টু কত হবে? এক্স আর বাই 10 মাইনাস এক্স আর বাই 25। কি করে হলো? না এখানে 2×5 = 10। ঠিক আছে, তারপরে আমরা কি করব দেখো, তারপরে এখানে 2x, 2x/5 ইকুয়াল টু 3x, 5 2 10, তাহলে 3x আর বাই কত হয়ে যাবে? 50 লসাগু করলে। তাহলে এইখান থেকে আমাদের আর ইকুয়াল টু এক্স আর এক্স ক্যান্সেল হবে। ঠিক আছে, 5 10 এ 50 হয়ে যাবে। তাহলে 10 2 20/3 হবে। 20/3, 20/3 মানে 318, 6.2-3%। ওকে, এটা 2 হয়ে গেল। এবারে তারপরে কি বলেছে দেখো, বলেছে 7x², বলেছে 7x² মাইনাস 66x, ঠিক আছে, প্লাস 27 ইকুয়াল টু 0। তো এই সমীকরণে বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত। আচ্ছা, বীজদ্বয়ের যোগফল মানে কি হয়? মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস 66 বাই কত হলো? 7 মাইনাস বি বাই এ। আচ্ছা, অনুপাত
আচ্ছা বীজদ্বয়ের যোগফল এটা হলো মাইনাস বি বাই এ, তাহলে এখানে মাইনাস অফ 66 আছে, তাহলে মাইনাস প্লাস হয়ে গেল। অনুপাত বীজদ্বয়ের গুণফল মানে কি, সি বাই এ, সি বাই এ মানে 27 বাই কত হলো 7, তাহলে এখানে 66 অনুপাত কত হলো 27, তাহলে 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 9 22 অনুপাত 9, এটা হচ্ছে অঙ্ক। তারপরে যেটা দেওয়া আছে দেখো, বলা আছে x ইকুয়াল টু √5 প্লাস 1, আমাদের দেওয়া আছে কি x ইকুয়াল টু √5 প্লাস 1 বাই 2 যদি হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা তোমাকে বের করতে হবে। তো আমরা এখান থেকেই করবো ক্যালকুলেশনটা, এখান থেকে কোনাকুনি যদি গুণ করা হয়, তাহলে 2x ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে না √5 প্লাস 1, উভয় পাশে যদি, এবার আমাদের দেখো 2x মাইনাস 1 সমান কত হবে √5, এবারে আমরা কি করবো উভয় পাশে বর্গ করে দেবো। বর্গ করলে কি হলো না, এটা হবে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র লাগালে কত হবে 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়াল টু কত হলো 5। তাহলে এবারে দেখো এইখান থেকে যদি এই 5টা এপাশে নিয়ে এলে 4x স্কোয়ার মাইনাস 4x মাইনাস কত হয়ে যাবে 4 ইকুয়াল টু 0, কারণ 1 মাইনাস 5 ইকুয়াল টু কত -4, এটা যদি 4টা কমন নিয়ে নিই তাহলে কি হলো x স্কোয়ার মাইনাস x মাইনাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, নেক্সট 5 যেটা বলেছে সেটা দেখো, 5 বলেছে দুটি সমান্তরাল জ্যায়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 16, এইটা হচ্ছে আমাদের একটা বৃত্ত আছে, তো এটা একটা জ্যা নিলাম আর এটা একটা জ্যা নিলাম, এর মাঝখানে হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটার নাম দিয়ে দিলাম ধরো এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এখান থেকে এটা যুক্ত করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে ও, এবার আমরা এ ও যুক্ত করলাম, এখান থেকে ও সি যুক্ত করলাম। ঠিক আছে, যাই হোক, বলেছে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি, তাহলে এই যে এইগুলো 10 সেমি, এগুলো হচ্ছে কত 10 সেমি। আর জ্যা দুটির মধ্যে দূরত্ব, এই যে পি কিউ আমাকে টোটাল বের করতে হবে, তো পি কিউ বের করতে হলে তুমি দেখো এখান থেকে এইটা 16 সেমি, মানে এখান থেকে এপি হচ্ছে 8 সেমি করে, কারণ লম্বা টেনেছি মানে 8 সেমি করে, তাহলে এখান থেকে ওপি বেরিয়ে যাবে, ওপিটা কি বলতো ত্রিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার সূত্র অনুযায়ী, তাহলে ওপি সমান কি হয়ে যাবে 10 স্কয়ার মাইনাস 8 স্কয়ার রুট ওভার অফ, তাহলে রুট ওভার অফ 10 স্কয়ার মাইনাস 8 স্কয়ার মানে 10 10 100 মাইনাস 64, 100 মাইনাস 64 মানে 36, মানে 6 সেমি, তাহলে ওপি সমান যদি 6 হয় ওকিউ সমান কত হবে 6 হবে, তাহলে 6 আর 6 যোগ করলে কত হয়ে যাবে 12 সেমি, তাহলে টোটাল আমাদের অ্যান্সার কত হয়ে যাবে না 2 ইনটু ওপি সমান হচ্ছে আমাদের কত পি কিউ যেটা হচ্ছে দূরত্ব সমান হচ্ছে কত 12 সেমি। ঠিক আছে, আচ্ছা তারপরে কি বলেছে দেখো, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ দেওয়া আছে, ওই কোণে কোণ বি কোণ সি কোণ ডি এর অনুপাত আছে, তাহলে এটি কি বৃত্তস্থ চতুর্ভুজ হবে, আমাদের সবগুলো যোগ করে এক্স এর মানটা বের করতে হবে। বিপরীত কোণগুলি পরস্পরের সম্পূরক কিনা আমাদের দেখতে হবে, যেমন আমরা ধরো 4টা অনুপাত দেওয়া আছে, তাহলে 4টা অনুপাত যে দেওয়া আছে প্রথম আমি ধরলাম ধরো এক্স প্লাস, দ্বিতীয়টা দেওয়া আছে 4x প্লাস 5x প্লাস 2x ইকুয়াল টু চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি 300, 300 কত 360, এইখান থেকে আমরা যদি সবগুলো যোগ করি তাহলে এক্স এর মান কত বেরোবে, এক্স এর মান হচ্ছে 12 3 36, 30 ডিগ্রি, এক্স এর মান যদি 30 ডিগ্রি হয়, দেখো এটা যদি 30 হয় তাহলে 5 3 15, এটা হচ্ছে 150 ডিগ্রি, তাহলে দুটো যোগ করলে কত হচ্ছে 180, এটা দেখো 4 3 12 120 ডিগ্রি, এটা হচ্ছে 3 2 60 ডিগ্রি, কোনাকুনি দুটো দেবে কোণ না, এটার সাথে এটা হচ্ছে 180 ডিগ্রি আর এটার সাথে এটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এরপরে যেটা বলেছে যে ও কেন্দ্রবৃত্তের এবি একটি জ্যা, আর বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত ইউ এর সঙ্গে সি বিন্দুতে মিলিত হয়, কোণ এসিবি 36 ডিগ্রি, কোণ ও এ বি এর মান কত, তাহলে এখানে দেখো একটা জিনিস হচ্ছে যে এসিবি কোণ এসিবি 36 ডিগ্রি হলে, আর অর্ধবৃত্তস্থ কোণ আমরা জানি কি হয় সমকোণ, মানে কোণ ওবিসি হবে 90 ডিগ্রি, তাহলে কোণ ও এ আর ওবি যেহেতু দুটোই বৃত্তের ব্যাসার্ধ, আমি ছবিটা আঁকছি আগে, দেখো ছবিটা আঁকলে বুঝতে পারবে, এ এখানে বৃত্তের কেন্দ্র ও, এটা হচ্ছে সি, এখান থেকে আমি একটা স্পর্শক অঙ্কন করব। ঠিক আছে, স্পর্শ বিন্দু বি, ঠিক আছে, এখান থেকে আমি এটা যোগ করলাম, কোণ এসিবি 30 ডিগ্রি দেওয়া আছে, কোণ এসিবি কত হবে, এসিবি হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে, কোণ ও এ বি আমাকে বের করতে হবে। আচ্ছা, কোণ এসিবি 30 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এখানে দেওয়া আছে দেখো কোণ এসিবি 36 ডিগ্রি, কোণ এসিবি এটা কত দেওয়া আছে 36 ডিগ্রি, এসিবি দেওয়া আছে 36 ডিগ্রি, কোণ ওবিসি 90 ডিগ্রি, ওবিসি 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা কত ডিগ্রি 90 ডিগ্রি, বলেছে কোণ ও এ বি, ও এ বি এটা বের করতে, ও এ বি বের করতে হবে। আচ্ছা, এখানে কোণ বি ও এ কত হবে,
বি ও এ, এটা এটা কি, এটা হচ্ছে দেখো একটা ত্রিভুজের বর্ধিত বাহুর বহিস্থ কোণ। আমরা ক্লাস 8 একটা উপপাদ্য পড়েছিলাম, কোন ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত দুটি অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে এইখান থেকে তোমরা বলতে পারবে কোণ বি ও এ সমান হচ্ছে 90 ডিগ্রি প্লাস 36 ডিগ্রি, সমান হচ্ছে কত, 126 ডিগ্রি। ঠিক আছে, এবার এখান থেকে দেখো ও এ আর ও বি দুটোই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটা কোণ হচ্ছে সমান, তাহলে একে তোমরা কি করো, এইখান থেকে টোটাল তো সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এখান থেকে আমি 180 ডিগ্রি বিয়োগ কি করবো 126 ডিগ্রি বাই হচ্ছে 2, মানে আমাদের কত হচ্ছে 54 বাই হচ্ছে 2 সমান হচ্ছে 27 ডিগ্রি। অ্যান্সার কত হবে 27 ডিগ্রি। ঠিক আছে, এবার নেক্সট দেখো, নেক্সট বলা আছে 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু 1 হলে sin থিটা মাইনাস cos থিটার সূত্র কত হবে, মান কত হবে। আমরা কি করবো দেখো, তোমরা প্রথমে এক কাজ করো, প্রথমে লিখবে যে sin থিটা মাইনাস cos থিটা এর হোল স্কয়ার, এর হোল স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো তাহলে, না সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা, এটা তো হয়ে গেল 1, আর 2 সাইন থিটা কস থিটা কত দেওয়া আছে 1, তাহলে এখানে বসিয়ে দিলাম মানটা কত হয়ে গেল 0, তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা সমান কত হবে 0। আচ্ছা, তারপরে কি দেওয়া আছে, একটি ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ একটা ঘুড়ি মাটি থেকে এত মিটার উচ্চতায় 60 ডিগ্রি কোণ উঠছে, তার থেকে ঘুড়ির দূরত্ব, ঘুড়ির দূরত্ব মানে আমাকে কি বের করতে হবে, আহ, অতিভুজ। ঠিক আছে, ঘুড়ির দূরত্ব মানে আমাকে বের করতে হবে অতিভুজ, এই দেওয়া আছে। এটা হচ্ছে উচ্চতা মাটি থেকে 120 মিটার উচ্চতা উড়ে, মানে এটা হচ্ছে আমাদের 120 মিটার, এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ, আমাকে এই দূরত্বটা বের করতে হবে, মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে আমরা ধরো যদি সাইন অফ 60 ডিগ্রি, সাইন অফ 60 ডিগ্রি মানে লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে 120, 120 বাই আমাকে কি বের করতে হবে এক্স, তাহলে সাইন 60 ডিগ্রি মান কত, √3/2 সমান হচ্ছে 120 বাই এক্স, এইখান থেকে তোমরা এক্স এর ভ্যালুটা বের করতে পারবে। এক্স ইকুয়াল টু অ্যাকচুয়ালি কত হয়ে যাবে, এক্স ইকুয়াল টু হবে 12 দুগুণ 240, আর একটা √3 গুণ করবো, দিলে √3 কত হয়ে যাবে 3, তাহলে 3 8 24 শূন্য মানে হচ্ছে কত 80 √3, 80 কি 3, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে দুটি লম্ববৃত্তাকার নিরর্চকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, উচ্চতার অনুপাত দেওয়া আছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে, দেখো বক্রতলের ক্ষেত্রফল কত হয় 2 পাই আর এইচ অনুপাত 2 পাই আর এইচ, এটা ধরে নাও R1 H1, এটা হচ্ছে R2 H2। এবার আমরা যে যার মানগুলো বসাবো, বলেছি ব্যাসার্ধের অনুপাত 2 আর 3, তাহলে আমরা 2x আর 3x ধরে নিই, তাহলে 2 পাই ইন্টু ব্যাসার্ধ এখানে হচ্ছে 2x, আর উচ্চতার অনুপাত কত দেওয়া আছে 5/3, মানে এটা ধরে নাও 5h অনুপাত এখানেও কি হবে 2/3x, ঠিক আছে, ইন্টু উচ্চতা কত ছিল 3h, এখান থেকে সব ক্যান্সেল হবে, দেখো 2/2 ক্যান্সেল, x x ক্যান্সেল, 5 দুগুণে 10 অনুপাত 3 থেকে কত 9 হয়ে গেল। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল 125% বৃদ্ধি হলে ব্যাসার্ধ কত বৃদ্ধি হবে। দেখো একটা বক্রতলের 125, বক্রতলের ক্ষেত্রফল 125% বৃদ্ধি মানে বক্রতলে নতুন গোলকের বক্রতলের ব্যাসার্ধ, ঠিক আছে, নতুন গোলকের বক্রতলের ব্যাসার্ধ আমরা কি করে নির্ণয় করবো, দেখো একটি বক্রতলের ক্ষেত্রফল কত হবে 4πr², যখন 125% বৃদ্ধি পেল তখন তার তাহলে কত হবে 4πr² ইন্টু 125 পাই কত হলো 100, এইটা আমাদের কত হচ্ছে 4πr², যদি কমন নেই কত হচ্ছে 1 প্লাস 5/4, 25 মাঝে 125, 25 4 100, তাহলে এইখান থেকে দেখো কি আসছে 4πr² ইন্টু এটা গুণ করলে কত হবে 3/2 এর হোল স্কয়ার হবে, 3/2 এর কি হবে হোল স্কয়ার, 5 4 9/4, এটাকে যদি আমরা আর এর ভিতরে দেখাই, দেখো ক্যালকুলেশন এটা একটু সাজাতে হবে, ঠিক আছে, আর কিছু না 4π, এটাকে আমরা লিখতে পারবো 3r/2 এর হোল স্কয়ার, আগে ছিল দেখো 4πr², এবারে কত হলো 3r/2, ঠিক না 3r/2, তাহলে নতুন ব্যাসার্ধ কত হলো, নতুন ব্যাসার্ধ হলো 3r/2, এটা হচ্ছে নতুন ব্যাসার্ধ, বৃদ্ধি কত হলো 3r/2/r, শতকরা বার করবো মানে বাই আর ইন্টু কত 100, তাহলে এইখান থেকে আমাদের আর 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 ক্যান্সেল হলো, তাহলে এখানে 3 - 2/2 মানে 1/2, 1/2 ইন্টু 100 মানে কত হয়ে যাচ্ছে 50%, ঠিক আছে 50%।
নেক্সট যেটা বলেছি 12টা সেটা হচ্ছে কি, আচ্ছা শ্রেণী সংখ্যা পরিসংখ্যা দেওয়া আছে, মধ্যমা বের করতে হবে। মধ্যমা বের মানে হচ্ছে তোমার 100/2 তম পদ n = 100 হচ্ছে, আর 100/2 জোড় আছে মানে দুটো নিতে হবে। 100/2 তম পদ যে সূত্রটা আছে n/2 প্লাস n/2 প্লাস 1 তম মান মানে 50 প্লাস 51 তম পদ। 50 প্লাস 51 তম পদ মানে হচ্ছে তোমার 46 আছে প্লাস 47 বাই হচ্ছে কত 2 মানে হচ্ছে তোমাদের 46.5, এটা হচ্ছে মধ্যমা। তো দেখো আজকে আমরা 2 নম্বরের কোশ্চেন পর্যন্ত সবগুলো শেষ করলাম, মানে 4 দাগ পর্যন্ত আমরা আলোচনা করেছি মডেল কোশ্চেন সেট 1 এর। পরের দিন আমরা 5 দাগ থেকে শুরু করব, ঠিক আছে? একটা ভিডিওতে করলে অনেক লম্বা হয়ে যাবে, তো 5 দাগ থেকে আমরা পরের দিন স্টার্ট করবো। চলো আজকে এই পর্যন্ত, ঠিক আছে? এরকম মডেল কোশ্চেন পেপারের সমস্ত সলিউশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো, যাতে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমাদের কাছে ইনফরমেশন চলে আসে।